করোনায় গুরুত্ব দিতে গিয়ে বঞ্চিত সাধারণ রোগী, টিকা না পেয়ে প্রবাসীদের টিকিট ভিসা বাতিল। রাজধানীতে বাড়ছে একসাথে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগী, বিপরীতধর্মী চিকিৎসায় জটিলতা। রায় ঘোষণার ১২ বছরেও ফেরানো যায়নি বঙ্গবন্ধুর দণ্ডিত ৫ পলাতক খুনিকে, নেই কোনো অগ্রগতি। পদ্মার পানি বাড়ায় আগামী সপ্তাহে মধ্যাঞ্চলে বন্যার শঙ্কা, বৃষ্টি ও ঢলে উত্তরাঞ্চলে হতে পারে বন্যা। আফগানিস্তানের কান্দাহার দখলের দাবি তালেবানের, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের। স্বাগত বিরতিহীন সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। টানা কয়েক মাস ধরেই করোনা রোগীর চাপ বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা ইউনিটে 14টি ওয়ার্ড থাকার পরও চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। করোনা চিকিৎসায় গুরুত্ব দিতে গিয়ে ব্যাহত হচ্ছে সাধারণ রোগীদের চিকিৎসাও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। প্রায় প্রতিটি শয্যাতেই থাকছে একাধিক শিশু। করোনা ইউনিটে গুরুত্ব দিতে গিয়ে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা কমায় দেখা দিয়েছে এ সংকট। কেবল শিশু নয়, হাসপাতালের গাইনি, নিউরোলজি, অর্থোপেডিক্স, সার্জারি, মেডিসিন এবং চক্ষু ইউনিটের কয়েকটি ওয়ার্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে করোনা ইউনিটে। তাই জরুরি ছাড়া কোনো রোগী হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। একটা বেডে 2টা 3টা করে বাচ্চার চিকিৎসা হচ্ছে। বেডের অভাবে অনেক মানুষ নিচেও আর কি চিকিৎসা নিচ্ছে। খুব বেশি রুগী এখন অনেক দেশে বেডের নিচে রুগী আছে, আর বেড খালি নাই বললেই চলে। এখনো কিন্তু বেড পাইনি, তো চিকিৎসা ভালো চলছে, ডাক্তার 3 টাইমে আসতেছে। কর্তৃপক্ষ বলছে করোনার পাশাপাশি সাধারণ রোগীরও চাপ বাড়ায় চিকিৎসা ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। সংক্রমণ কমলে করোনা ইউনিটের কিছু ওয়ার্ড আবারও সাধারণ ওয়ার্ডে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের। যদি আরও কমে আসে তো আমরা 2-1টা ওয়ার্ড আস্তে আস্তে ছাড়বো, যেভাবে আমরা নিয়েছিলাম সেই ওয়ার্ডগুলো গ্রাজুয়ালি আস্তে আস্তে ছেড়ে ছেড়ে আবার ওগুলোকে নর্মালে আমরা নিয়ে যাবো আর কি। তো এই পরিস্থিতির কারণে ডেফিনেটলি আমাদের নর্মাল রোগীদের সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি যদি রোগী কমে আসে তাদের কীভাবে অ্যাডজাস্ট করা যায় এবং যাদের বেশি ইমার্জেন্সি আছে তাদেরকে এই সময়ের মধ্যে যাতে আমরা ম্যানেজ করতে পারি। 1200 শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একই সাথে করোনা এবং সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে নানা পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে টিকা নিয়ে বিপাকে প্রবাসীরা, SMS পেয়েও নির্ধারিত দিনে টিকা নিতে পারছে না অনেকে। ফলে বাতিল হচ্ছে কারো কারো বিমানের টিকিট, আবার কারো বাতিল হচ্ছে ভিসা। স্বাস্থ্য বিভাগ সমস্যা সমাধানে আশ্বাস দিলেও টিকা কবে মিলবে সে বিষয়ে নেই কোনো উত্তর। চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে প্রবাসীদের জটলা। সবাই আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করে SMS পেয়েই বিভিন্ন জেলা থেকে মডার্নার টিকা নিতে এসেছেন। টিকা জুটছে না সবার ভাগ্যে। SMS পেয়েও বিভিন্ন ভ্যাকসিন পয়েন্ট ঘুরে টিকা না পেয়ে ধর্ণা দিচ্ছেন সিভিল সার্জন অফিসে। টিকিট, ভিসা আর উপার্জনের একমাত্র সম্বল প্রবাসের চাকরিটা হারানোর শঙ্কা ভর করেছে তাদের চোখে মুখে। কেউ নোয়াখালী, কেউ রাঙ্গামাটি, কেউ এখান থেকে, কারণ মডার্ন টিকা তো ওখানে দেওয়া হচ্ছে না। এখানে আসার পর ওরা বলতেছে না ফার্স্ট ডোজ দিবে, সেকেন্ড ডোজ দেওয়া হবে না। সেকেন্ড ডোজ না দিলে আমরা সার্টিফিকেট পাচ্ছি না, তো সার্টিফিকেট না দেখালে তো আমরা টিকিট করতে পারবো না, প্রবাসে যেতে পারবো না। রাত্রি 12টা বাজে এখানে আসছি, মেসেজ আসছে, এখন আসছি বলে যে এখানে টিকা না, আমি ঘুরতেছি। টিকিট তো শেষ হয়ে গেছে, এরপর কিসের মেয়াদ হতে 10 দিন যেতে না বলে আমার একেবারে শেষ, ফ্যামিলিটা নিয়ে আমার। স্বাস্থ্য বিভাগ বলছে চট্টগ্রামে এখনও পর্যন্ত মোট টিকা এসেছে মডার্নার 2.5 লাখ, অ্যাস্ট্রাজেনেকার 9,10,000 এবং সিনোফার্মের 4,11,000 ডোজ। এরই মধ্যে মডার্নার মজুদ শেষের দিকে, আর সিনোফার্মের টিকা আছে 50,000 ডোজের মতো। অ্যাস্ট্রাজেনেকার 1,08,000 ডোজ টিকার মধ্যে 1,05,000 টিকাই দ্বিতীয় ডোজের জন্য রাখতে হচ্ছে। এরপরও প্রবাসীদের নিয়ে পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। একটা নির্দেশনা আছে, ওই সমস্ত দেশে তারা মডার্না ভ্যাকসিন ছাড়া যেতে পারবে না। সে বিষয়টা আমরা মাথায় রেখেছি এবং যেহেতু তাদের প্রথম ডোজই বাকি, তাদেরকে কীভাবে আমরা সহায়তা করতে পারি সে ব্যাপারেও আমরা নির্দেশনা চেয়েছি। আমরা আশা করি সেখানেও একটা ইতিবাচক একটা নির্দেশনা আমরা পাবো। চট্টগ্রামে এখনও পর্যন্ত 24 লাখ নিবন্ধনের বিপরীতে টিকা পেয়েছেন 14 লাখ মানুষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতি জানাতে এবার চট্টগ্রাম ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল।
ইফতেখার, চট্টগ্রামে করোনা সংক্রমণ পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে, আর মানুষজন স্বাস্থ্যবিধি কতটা মানছেন? করোনা সংক্রমণের কথা যদি বলি সেক্ষেত্রে বলা যায় আমরা দেখেছি 5 থেকে 10 দিন আগেও কিন্তু চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 30% থেকে 35% পর্যন্ত শনাক্তের হার ছিল। সেটি কিন্তু গত কয়েকদিনে কিছুটা কমেছে এবং এটি 25%-এর নিচে চলে এসেছে। আমি আজকের চিত্র যদি বলি সেক্ষেত্রে বলা যায় গত 24 ঘন্টায় 2547 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 616 জনের এবং এরই মধ্যে গেল 24 ঘন্টায় 8 জন মারা গেছে এবং সেই 8 জনের মধ্যে 3 জন চট্টগ্রাম নগরীর এবং বাকি 5 জন চট্টগ্রামের যেই বিভিন্ন উপজেলা নগরীর বাইরে সেই উপজেলারই বাসিন্দা। এবং এখনো পর্যন্ত যদিও সংক্রমণের হার কিছুটা কমেছে কিন্তু স্বাস্থ্য বিভাগ সেটিকে খুব বড় করে দেখতে চান না। তারা এখানকার যারা কর্মকর্তা তারা বলছেন এটি হয়তো যে কোনো দিন বেড়ে যেতে পারে, কারণ এর আগেও কয়েকদিন কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল কিন্তু পরবর্তীতে আবার দেখা গেছে সেটি 30% থেকে 32% পর্যন্ত দাঁড়িয়েছিল। তো করোনা সংক্রমণ কাগজে কলমে এখনো পর্যন্ত কমলেও আমরা দেখেছি যে এখানকার যে হাসপাতালগুলো সেই হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত রোগীদের যে বাড়তি চাপ সেটি কিন্তু এখনো রয়ে গেছে। বিশেষ করে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু রোগীদের চাপ আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন প্রায় 3700-এর মতো যেই চট্টগ্রামে শয্যা রয়েছে করোনা রোগীদের জন্য, সেখানে প্রায় যেই 1800-এর মতো শয্যা এরই মধ্যে খালি আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা চট্টগ্রাম বিশেষ করে নগরীর যেসব হাসপাতাল সেখানে কিন্তু শয্যা পেতে মানুষের ভোগান্তি কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষ করে যে আইসিইউগুলো রয়েছে মুমূর্ষু রোগীদের জন্য সেগুলো কিন্তু একেবারেই খুব কমই মিলছে এবং একটি আইসিইউতে শয্যা পাওয়ার জন্য মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে এখানকার চিকিৎসক নেতা যারা রয়েছেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা যারা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে করোনা রোগীদের জন্য আইসিইউ যতটা প্রয়োজন এর চেয়ে বেশি চট্টগ্রাম নগরীতে যেসব সরকারি হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানেল রয়েছে সেগুলো যদি এরই মধ্যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যদি পুনরায় ব্যবহার উপযোগী করা যায় তবে সেক্ষেত্রে আইসিইউর উপর চাপ কিছুটা কমবে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার, আপনি থাকবেন আমাদের সাথে। এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার কোনো সংকট রয়েছে কিনা, আর বাজার গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? সিলেটের হাসপাতালে চিকিৎসার যে সংকট সেটা কিন্তু রয়েছে অনেক আগে থেকেই, গত জুলাই মাস জুড়েও ছিল এবং আগস্টেতে রয়েছে। এবং যদি বলে থাকি সিলেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ঘটছে, অর্থাৎ ঢাকার বাইরে বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে মৃত্যুর রেকর্ড কিন্তু সিলেটেই। অর্থাৎ গতকালও 19 জন মারা গিয়েছেন, তার আগের দিনও 19 জন মারা গিয়েছেন এবং গতকালও শনাক্তের সংখ্যাটি ছিল 359 এবং শনাক্তের হার যদি বলি প্রায় 35%। তো জেলাভিত্তিক দিক থেকে সিলেটের এই যে সংক্রমণের মাত্রা সেটাও কিন্তু তীব্র এবং সিলেট বিভাগে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, যে পরিমাণ সংক্রমিত হচ্ছে অন্যান্য জেলার চেয়ে অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে অনেক গুণ বেশি। এবং যখন থেকে এই যে লকডাউনটা শিথিল করা হলো কিংবা এই রেস্টুরেন্ট খুলে দেওয়া হলো, গণপরিবহন খুলে দেওয়া হলো, তারপর থেকে মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষা করার মাত্রা আরও বেড়েই চলেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কারো মুখে কিন্তু মাস্ক নেই, সবাই আসলে দেদারসেই ঘুরে বেড়াচ্ছেন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন, গণপরিবহনে উঠছেন, চলাফেরা করছেন, কিন্তু কারোর মধ্যেই স্বাস্থ্যবিধি যে মানার প্রবণতা সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এতে করে শনাক্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এতে করে সিলেটের অবস্থা আরও চরম পর্যায়ে যেতে পারে যদি না স্বাস্থ্যবিধি মানা হয়। এবং যে হাসপাতালগুলো রয়েছে সরকারি বেসরকারি, সেই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র সংকট রয়েছে চিকিৎসার, কারণ আইসিইউ সিট নেই বললেই চলে। যখন আইসিইউতে কোনো মুমূর্ষু রোগী মারা যান তারপরে আসলে আরেকজন রোগী ভর্তি হওয়ার সুযোগ পান, এমন একটা পরিস্থিতি চলছে বিগত। আমাদের সহকর্মীরা। শেষ হলো 6 দিনের প্রথম ধাপের করোনা টিকার ক্যাম্পেইন। এর আওতায় শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দেওয়া হয়েছে টিকা। তবে শেষ থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও না পাওয়ার অভিযোগ অনেকের। অভিযোগ উঠেছে জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের বিরুদ্ধেও। এদিকে বৃহস্পতিবার এক কেন্দ্রে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘটেছে হাতাহাতির ঘটনা। বিএসএমএমইউ এর টিকা কেন্দ্রের ঘটনা এটি। দুজন টিকা প্রত্যাশীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন আনসার সদস্যরা।
জনপ্রতিনিধিদের প্রভাব খাটানোর চিত্রও দেখা গেছে কিছু কিছু কেন্দ্রে। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেকেই। যারা আগে টোকেন পেয়েছেন, টিকা পেয়েছেন তারাই। আর যারা টোকেন পাননি তাদের অভিযোগ মুখ চিনে দেয়া হচ্ছে টিকা। আমরা 3-4 দিন ট্রাই করছি, আমরা পাই না, টিকা পাই না, কিন্তু এদের পরিচিত লোক যারা তাদেরকে ডেকে দেয়। সকালে আসলাম, এখানে কেউ ছিল না, একটা রেকর্ডার বাজতেছে যে আজকে এখানে টিকা দেওয়া হবে না। চলে গেলাম, এখন আবার দেখলাম যে দিতেছে। পার্শ্ববর্তী ওয়ার্ডের কারণে তাদের সংখ্যা বেশি হয়ে গেছে, সেজন্য আমার ওয়ার্ডের কথা চিন্তা করে এবং রাত 12টায় যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের সুশৃঙ্খল রক্ষা করার জন্য আমি এই টোকেনের ব্যবস্থা করেছি। বিচ্ছিন্ন এমন কিছু ঘটনা বাদ দিলে দেশ জুড়ে চলা গণটিকা কর্মসূচি পালিত হয়েছে উৎসবের আমেজে। গণটিকা কার্যক্রমে 32 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রথম দুদিনেই দেয়া হয় সিংহভাগ। এ কর্মসূচির আওতায় প্রথম ডোজের টিকা নেয়া সবাই 28 দিন পর নির্ধারিত তারিখে একই কেন্দ্রে এসে টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এখানে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, হতাশ হবারও কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে দেবার মতন টিকা আমাদের কাছে আছে এবং সাপ্লাই চেইনে প্রতি সপ্তাহেই আমরা কিন্তু কিছু না কিছু টিকা পাচ্ছি। আমরা অব্যাহতভাবে এই প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের কর্মসূচিকে আমরা চালিয়ে যেতে পারবো। ভোগান্তির চিত্র দেখা গেছে টিকার নিয়মিত কার্যক্রমেও। কিছু কিছু কেন্দ্রে এখনো পৌঁছায়নি মডার্নার দ্বিতীয় ডোজের টিকা। রাজধানীর আজিমপুর মাতৃসদনে গিয়ে দেখা গেল মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা মানুষের ভিড়। SMS পেয়েও টিকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। আজকে আমার ডেট, এখন আজকে বলছেন টিকা নাই, তাহলে আপনি কিসের গণটিকা দিচ্ছেন? কাকে গণটিকা দিচ্ছেন? আমি কি দেশের নাগরিক না? আমাকে হয়রানি করেন কেন? আজকে দেখতেছি দেবে না, তাহলে আগে তুমি বলে দেওয়া উচিত ছিল না আমাকে। সোমবারের মধ্যে সব কেন্দ্রে মডার্নার টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ যারা টিকা পাননি, গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে টিকার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একসঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগী বাড়ছে। রাজধানীর প্রায় সব হাসপাতালে মিলছে একসঙ্গে 2 ভাইরাসে আক্রান্তের সংখ্যা। 2 রোগের চিকিৎসা বিপরীতধর্মী হওয়ায় দেখা দিচ্ছে জটিলতা। এক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা মহামারীর মধ্যে দেশের নতুন উদ্বেগ ডেঙ্গু। একই সঙ্গে 2 ভাইরাস সামলাতে হিমশিম খাচ্ছে দেশ। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই 2 ভাইরাসে আক্রান্ত রোগী আছে, অনেকের অবস্থা গুরুতর। গতকালকে একটা পেশেন্ট ছিল, যে পেশেন্টটার আপনার হঠাৎ করে আপনার প্যাটেলেট কাউন্ট থেকে শুরু করে ডেঙ্গির সিভিয়ারিটি হয়েছে less than 70, ব্লিডিং হচ্ছে, কিন্তু একই সঙ্গে তার শ্বাসকষ্ট হচ্ছে, যেটার কারণে তাকে অক্সিজেন দিতে হচ্ছে প্রায় 15 লিটার করে। লিভার, কিডনি, একই সঙ্গে ফুসফুস, ব্রেইন, তো মাল্টি অর্গান যদি ইনভলভমেন্ট হয়ে যায় কারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকবে। এই জন্য দুটোটাই কিন্তু অনেক ভাইটাল অর্গানকে কিন্তু ধরে ফেলতে পারে। ডেঙ্গু ও করোনায় প্রাথমিকভাবে দেখা দেয় জ্বর। ডেঙ্গুর জ্বর করোনার তুলনায় তীব্র হয়, সঙ্গে থাকে গায়ে ব্যথা, র্যাশ। করোনায় রক্ত জমাট বেঁধে রোগীর মৃত্যু হতে পারে, ফলে দিতে হয় রক্ত স্বাভাবিক রাখার ওষুধ, যা ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া রোগীর জন্য ডেকে আনতে পারে বড় বিপদ। 2 রোগে একেবারে বিপরীত চিকিৎসা হওয়ায় দরকার সর্বোচ্চ সতর্কতা। 2টা রোগ যদি একসাথেই হয়, আমরা কিছু কিছু রোগী পাচ্ছি, তার করোনাও হচ্ছে আবার ডেঙ্গু হচ্ছে, এটা আসলে একটু সিরিয়াস। আমরা সবাই, বিশেষ করে আমরা ডাক্তাররা যারা চিকিৎসা করি, তাদেরকে খুব সতর্কভাবে সাবধানের সাথে চিকিৎসা করতে হয়। এই অবস্থায় ডেঙ্গু ও করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা কি হবে তা ঠিক করে দিল সোসাইটি অব মেডিসিন। 2 রোগের সমন্বিত গাইডলাইন প্রকাশ করেছে তারা। কোভিড সিভিয়ার এবং ডেঙ্গু সিভিয়ার হলে চিকিৎসাটা কিন্তু সাংঘর্ষিক, যে কারণে চিকিৎসকরা যাতে কনফিডেন্টলি সিভিয়ার কোভিড এবং সিভিয়ার ডেঙ্গুকে একটা প্রপার ওয়েতে চিকিৎসা করতে পারেন, যে সেই জন্যই কিন্তু আমাদের এই গাইডলাইনটি বা ট্রেনিং মডেলটি প্রণয়ন করা। জটিলতা এড়াতে জ্বর হলে শুধু করোনা পরীক্ষা নয়, পাশাপাশি ডেঙ্গু পরীক্ষারও পরামর্শ দিচ্ছে সোসাইটি অব মেডিসিন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকছে, সাঁওতালদের বিদেশি সহায়তার টাকা দিয়েও সুদসহ ফেরত নিচ্ছে এনজিও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভিআইপি নম্বরের ডিজিট পাল্টে কয়েক লাখ টাকা লোপাট, একই পরিবারের 3 প্রতারক গ্রেপ্তার।
স্বাস্থ্যবিধি মেনে ১৯ আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে অর্ধেক নয় সব গণপরিবহন চলবে। সেদিন থেকেই খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র, তবে প্রবেশের সুযোগ কমিয়ে অর্ধেক করা হয়েছে। বৃহস্পতিবার এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ২৩ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১৯ দিন লকডাউন চলে দেশ জুড়ে। জীবন ও জীবিকার তাগিদে ১১ জুলাই লকডাউন তুলে নেয় সরকার। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, গণপরিবহন, বিনোদন কেন্দ্র খোলা হলেও সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে সব প্রতিষ্ঠান খোলা হচ্ছে। আমাদের কিন্তু যেহেতু একটানা ১৯ দিন এবং তার আগে ৮ দিনের ব্যবধানে প্রায় ১৪ দিন আমরা বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে তাদের অপরিহার্যতা যে এটা খোলা প্রয়োজন, কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং সেখানে যারা চাকরি করে, কাজ করে, তাদের দিকে তাকিয়ে কিন্তু এই বিষয়গুলো আমাদের শিথিল করা প্রয়োজন। সংক্রমণ ব্যাধি আইন কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যটন কেন্দ্র বা রিসোর্টে অর্ধেক দর্শনার্থীর উপস্থিতি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান ফরহাদ হোসেন। বিভিন্ন রিসোর্ট, আমাদের কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, সেগুলো যে পরিমাণ ওখানে আপনার এদের আসার কথা, তাদের মানে অর্ধেক বা 50% ব্যবহার করে চালু করতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় স্বাস্থ্যবিধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রোগী শনাক্তের হার ১০ ভাগের নিচে নেমে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গঙ্গা ও পদ্মা নদীর পানি বাড়ছে। এতে আগামী সপ্তাহে দেশের মধ্যাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, সিলেট এবং রংপুর বিভাগে সাময়িক বন্যা দেখা দিতে পারে। তবে যমুনা অববাহিকায় বড় বন্যার আশঙ্কা নেই। পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৮.28 মিটার। প্রতিদিন ফুঁসে উঠছে নদী। বেশ কয়েকদিনের বৃষ্টি আর পশ্চিমবঙ্গে গঙ্গা অববাহিকায় ঢল নামায় বেড়েছে পদ্মার পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগস্টে সাধারণত পদ্মা অববাহিকায় প্রকট আকার নেয় বন্যা। গত বছরেও রাজবাড়ী ও ফরিদপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। শরীয়তপুর, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে পদ্মার পানিতে প্লাবিত হয় লোকালয়, কৃষি জমি। এবারও এই অববাহিকায় তলিয়ে যাওয়ার শঙ্কা। থেকে মধ্যমেয়াদী হবে এই বন্যার বিস্তৃতি, যা আবার চলতি মাসের শেষার্ধে উন্নতি লাভ করতে পারে। স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তিস্তা ধরলা অববাহিকাতে এবং সুরমা কুশিয়ারা অববাহিকাতে। গত বছর ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকায় তীব্র আকার নেয় বন্যা। উত্তরবঙ্গ থেকে পূর্বাঞ্চলে প্রায় ২ মাস স্থায়ী থাকে। বানভাসী হয় প্রায় অর্ধকোটি মানুষ। তবে এবার এমনটা হবে না বলে মনে করছে পূর্বাভাস কেন্দ্র। ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকাতে যার মাধ্যমে আমাদের দেশের ব্যাপক বন্যাটা হয়, সেই অববাহিকাতে আপাতত আমরা বন্যার আশঙ্কা দেখছি না। ১ মাস থেকে কোথাও কোথাও ১.৫-২ মাসের মতো পানি স্থায়ী ছিল ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা অববাহিকায়। সেই জন্যই ঢাকা শহর বন্যা কবলিত হয়েছে। তবে এই ধরনের দীর্ঘস্থায়ী বন্যাতে কোনো নদী অববাহিকাতেই আগামীতে পড়ার সম্ভাবনা নেই। সমতলের ১০৯টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৫৫টিতে নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছুটির দিনে সকালে যারা প্রয়োজনে বাইরে বের হয়েছেন, বৃষ্টির কারণে পড়েছেন ভোগান্তিতে। বৈরী আবহাওয়ার কারণে নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আরও জানাতে রাজধানী মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বৃষ্টির কারণে রাজধানী কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে কিনা, সাধারণ মানুষের ভোগান্তির বিষয়েও জানাবেন। দেখুন, বৃষ্টি হলেই, মুষলধারে বৃষ্টি বা কয়েক ঘন্টা বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা থাকে, আজকেও
মধ্যরাত থেকে আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে, যদিও 9টার কিছু পরে গিয়ে জানা যাবে সকাল থেকে বা রাত থেকে কী পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আমি এখন মিরপুরে রয়েছে, এখানে কিন্তু রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিরপুরে এই এলাকাটিতে, এবং এখানে প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টিতেই বলা যায় যে প্রায় এই যে রাস্তার দুই পাশে এই ধরনের পানি জমেছে, এবং আজকে শুক্রবার হওয়ার কারণে রাস্তায় খুব বেশি যানবাহন না থাকার কারণে ভোগান্তির পরিমাণ কিন্তু কম। তবে তারপরেও যারা বের হয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। তার কারণটি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের পানি রাস্তায় জমে গেছে, এবং কয়েকটি গাড়িকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে কয়েকটি গাড়ি বিকল হয়ে গেছে, কয়েকটি সিএনজি বিকল হয়ে গেছে, একটি প্রাইভেট কারকে দেখেছি সেটি বিকল হয়ে গেছে। পানি থাকার কারণে যেটি হচ্ছে যে এখন রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ কম থাকার কারণে এই বেশি বাহন না থাকার কারণে কিন্তু যানজটের তৈরি হচ্ছে না। অন্যান্য সময় কিন্তু এই এতটুকু বৃষ্টিতে এই পানিতে কিন্তু যানজটের সৃষ্টি হয়, এবং যারা এই গলিগুলো থেকে বের হচ্ছেন তাদেরই কিন্তু ভোগান্তি বেশি। তার কারণ হচ্ছে গলি থেকে বের হতে গেলেই তারা একটি ঝুঁকির মুখে পড়ছেন, কারণ এই পাশে পানি বেশি থাকার কারণে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। বলা যায় রাজধানীর বেশ কিছু জায়গায়ও আমি ঘুরে দেখেছি, সেখানে পানি রয়েছে, পানি জমেছে, ভোগান্তি রয়েছে। বিশেষ করে পাড়া মহল্লার এলাকাগুলোতে বেশ জায়গাতে পানি জমতে দেখা গেছে। তবে প্রধান সড়কে খুব বেশি পানি না জমলে কয়েকটি সড়কে আমরা দেখেছি যে সেখানে পানি জমেছে। পাড়া মহল্লার কথা যদি বলি, পাড়া মহল্লায় কিন্তু পানির পরিমাণ অনেক বেশি, এবং শুক্রবার হওয়ার কারণে ভোগান্তি অনেকটা কমেছে। তারপরেও যারা বের হচ্ছেন, আজকে মিরপুর এলাকাতে বিভিন্ন মার্কেটগুলো খোলা রয়েছে, সেই উদ্দেশ্যে যারা বেরোচ্ছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। যারা বিভিন্ন বেসরকারি অফিস খোলা রয়েছে সেই জায়গাতেও আমরা দেখেছি যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রধান সড়কে পানি যেমন রয়েছে, পাড়া মহল্লায় পানির সংখ্যা কিন্তু বেশি, পাড়া মহল্লায় ভোগান্তিও বেশি দেখা দিয়েছে। থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। আইনি জটিলতায় দীর্ঘায়িত হচ্ছে বঙ্গবন্ধুর দণ্ডিত 5 খুনিকে দেশে ফেরানোর চেষ্টা। কূটনৈতিক ও আইনি লড়াই চলমান, তবে নেই নতুন কোনো অগ্রগতি। সে কারণে এই রায় দেওয়ার 12 বছর পরও কানাডা থেকে নূর চৌধুরী আর যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে সাজা কার্যকর সম্ভব হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার রায়ের পর কেটে গেছে প্রায় 12 বছর, তবে এখনো বিদেশে পলাতক দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনা যায়নি। 5 খুনির 2 জনের অবস্থানের তথ্য সরকারের কাছে থাকলেও 3 আসামি শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন খান ও খন্দকার আব্দুর রশিদ কোথায় আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ইন্টারপোলের কাছেও। এদিকে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরীর নাগরিকত্ব প্রশ্নে তদন্ত শুরু করেছে দেশটি, আর নূর চৌধুরীকে ফেরাতে কানাডার আদালতের শরণাপন্ন ঢাকা। বিশদ কিছু বলতে চাই তাহলে এই চলমান প্রক্রিয়া ব্যাঘাতপ্রাপ্ত হবে। তো সেই জন্য আমি শুধু আপনাদেরকে এই কথাই বলবো যে এই ব্যাপারে কোনো শিথিলতা নাই, এবং তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দণ্ডিতদের দেশে ফেরানোর প্রক্রিয়া যত জটিলই হোক হাল ছাড়বে না সরকার। যেমন আমেরিকার সরকার ওকে দিচ্ছে না, তারা বলছে যে তারা ইনভেস্টিগেট করতেছে। কানাডার একটা আইন আছে, কোনো দেশে ফাঁসির রায় থাকলে ওই দেশে তারা পাঠাবে। এই আইনটা পার্লামেন্টে চেঞ্জ না হওয়ার পর্যন্ত এর উপরে তারা কোনো অ্যাকশন নেয় না। 2020 সালে ঢাকায় গ্রেপ্তার হন 20 বছর ভারতে পালিয়ে থাকা আরেক খুনি আব্দুল মাজেদ। সে বছরের এপ্রিলেই কার্যকর হয় মৃত্যুদণ্ড। আর জানা গেছে জিম্বাবুয়েতে মৃত্যু হয়েছে আরেক হত্যাকারী আজিজ পাশার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাঁওতালদের জন্য আনা বৈদেশিক অর্থ সহায়তার টাকা বিতরণ করার পর পরবর্তীতে সুদসহ সেই টাকা ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে। ডোনারের সাথে চুক্তি অনুযায়ী নিম্ন আয়ের সাঁওতাল জাতিগোষ্ঠীর মধ্যে যারা অন্যের নিকট জমি বন্ধক রেখেছে তাদের জমি টাকার বিনিময়ে উদ্ধার করে দেওয়ার কথা। এনজিওটি করেছেও তাই। ডোনারকে দেয়া অডিট রিপোর্টেও সে কথাই বলা হয়। তবে পরবর্তীতে সেই টাকা আবারও সুদসহ কিস্তি আকারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লী এটি। অবহেলিত এই জনগোষ্ঠীর ভাগ্যের চাকা একটু নড়বড়ে, তাই পরিবারের অভাব মেটাতে স্থানীয় বিত্তশালীদের কাছে মাঝে মধ্যেই জমি বন্ধক রাখেন তারা। তাদেরই একজন নীলমণি সরেন। স্বামী লুইস টুডু একজন দিনমজুর। সংসারের অভাব ঘোচাতে 90,000 টাকার বিনিময়ে অন্যের কাছে জমি বন্ধক রাখেন তারা। বন্ধক দেয়া জমি ফিরিয়ে দিতে এগিয়ে আসেন নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামক একটি এনজিও।
90,000 টাকা দিয়ে সেই জমি উদ্ধার করে এনজিওটি। তবে মাস 6 যেতে না যেতেই ডাক আসে কিস্তি পরিশোধের। আমরা গরিব মানুষ খায়া না খায়া এই টাকা শোধ করি। এই টাকা একবারে ওরা দিয়ে দিত তাহলে আমাদের অনেক উপকার হতো সংসারে, এত কষ্ট করা হতো না। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামের কমল সরেনও এই এনজিও থেকে পাওয়া 90,000 টাকায় বন্ধক দেয়া জমি ফিরে পেয়েছেন। তবে সুদসহ কিস্তিতে টাকা পরিশোধ করতে বেশ হিমশিম খাচ্ছেন তিনি। অথচ এই টাকা বিনা শর্তে এককালীন দেওয়ার কথা এনডিএফের। আমার জমি আরেকজনের কাছে বন্ধক ছিল, ওখানে এগ্রিমেন্ট করে দেওয়া ছিল। তারপরে যখন আমি ওনার টাকা ফেরত দিলাম, এদের কাছে আবার ওই এগ্রিমেন্টটা করতে হইল, একই জিনিস। নথি বলছে এনজিওটি শুধু 2019 ও 2020 সালেই শতাধিক সাঁওতাল পরিবারের 60 একরেরও বেশি জমি উদ্ধার দেখিয়েছে। এনজিওটির পরিচালক বলেন, নিয়ম মেনেই তারা কার্যক্রম পরিচালনা করছে। রেঞ্জ উপর থেকে সব যেভাবে নিয়ম করা আছে ওইভাবে এগুলো সব দিয়ে দিই আমরা। এই ভিক্টর লাকরা এই এনজিও চালাচ্ছে 2003 সাল থেকে। বর্তমানে 2 জেলায় ও 7টি উপজেলায় তাদের কার্যক্রম চলছে। 2008 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 35 কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছে নরওয়ের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নরমিশন। অভিযোগ আছে এই টাকা সাঁওতাল সহ নিম্ন আয়ের মানুষদের কল্যাণে খরচ করার কথা। আমাদের সার্কিত অর্থে আমাদের অনুমোদিত প্রকল্পের বাইরে ঋণ কার্যক্রম বাস্তবায়নের কোনো সুযোগ নাই। এনজিও বিষয়ক ব্যুরো বলছে, সাঁওতাল জনগোষ্ঠীর নামে আসা বিদেশি অর্থ আত্মসাৎ করে থাকলে অবশ্যই নর্দার্ন ডেভেলপমেন্ট নামক এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। ভিআইপি নম্বরে ডিজিট পরিবর্তন ও নারী কণ্ঠে কথা বলে শতাধিক নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন গেন্ডারিয়ার আকবর আলী। 7-8 বছর ধরে এই প্রতারণা করে আসছিলেন তিনি। এতে জড়িয়েছেন নিজের স্ত্রী ও ছেলেকে। সম্প্রতি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন আকবর ও তার ছেলে। আমি টাকা ছিল, আমি একজনকে দিয়েছি 15,000 টাকা কালকে রাতে, আর নয় সমস্যা ছিল না, আমাকে 1,500 টাকা ধার দিলে একটু ভালো হতো। এভাবেই কথা বলছেন আকবর আলী। অপর প্রান্তে শোনা যাচ্ছে নারী কণ্ঠ। হসপিটালে রিলিজ দিচ্ছে তো, এখন বকেয়াটা ক্লিয়ার করতে হবে, সামান্য কিছু টাকা ওখানে বকেয়া আছে, এখন 1,500 মতো। তার এই কৌশলে বোকা বনেছেন অনেকেই, খুইয়েছেন টাকা। পাঠানোর পরে আমার একটু ডাউট হয়, তখন আমি খোঁজ নিয়ে জানতে পারি যে এরকম কেউ এরকম নিয়ে না, তো তখন আমি বুঝতে পারি যে আমি আসলে প্রতারণার শিকার হয়েছি। প্রতারণার মামলার পর সম্প্রতি আকবর ও তার ছেলেকে গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দারা জানিয়েছেন, সিনেমা দেখে নারী কণ্ঠে প্রতারণার ধারণা মাথায় আসে তার। সে বাংলা সিনেমা দেখতো খুব বেশি, বাংলা সিনেমায় সে দেখতো একটা পুরুষ নায়ক, সে যেটা করতো সে একটা নারী কণ্ঠ ধারণ করে হয়তো মেয়ের বাসায় টিএনটিতে ফোন করেছিল। তো এইভাবে সে আসলে ইনফ্লুয়েন্সড হয়েছে এই প্রতারণার কাজে। গোয়েন্দারা জানাচ্ছে, পুরো পরিবারকেই প্রতারণার পেশায় জড়িয়েছেন আকবর। ভিআইপি নম্বরগুলোর কয়েক ডিজিট পরিবর্তন করে ইমোতে সেভ করে জেনে নেওয়া হতো নাম। পরে নারী কণ্ঠে আত্মীয় পরিচয়ে বিপদের কথা বলে টাকা হাতিয়ে নিতেন আকবর। সিডিএমের যাচাই করে আমরা তার বিরুদ্ধে 2টা মামলার সন্ধান পেয়েছি। 2টা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেছে এবং 2টা মামলায় বিচারাধীন আছে এবং 2টা মামলায় তার এইরকম প্রতারণার মামলা। প্রতারণা থেকে বাঁচতে নারী কণ্ঠে ফোন পেয়ে সাহায্যের আগে আরও যাচাইয়ের পরামর্শ ডিবির। যত সে তার দুর্দশাটুকুই আপনাদের কাছে তুলে ধরুক, আপনারা এতে সাড়া দিবেন না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ না কমায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। তীব্র আইসিইউ সংকটের পাশাপাশি বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। আরও জানাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ছুটির দিনে মুগদা হাসপাতালের চিত্র কেমন দেখছেন? আইসিইউ এবং শয্যার সংকট নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন? দুঃখিত, আমরা এই মুহূর্তে সংযুক্তি স্থাপন করতে পারছি না। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকবে। বাংলাদেশে বিনিয়োগে জাপানিদের আগ্রহ বাড়ছে। আগামী বছর $100 কোটি বিনিয়োগের আশা। আজ শুরু ইউরোপের 3 শীর্ষ লিগ। রোমাঞ্চকর লড়াইয়ে জমে উঠবে লা লিগা, ইপিএল ও বুন্দেসলিগা।
গবেষণা সহ উচ্চশিক্ষার মান বাড়াতে 4,200 কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার। প্রকল্পটি শিগগিরই পাশ হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে গবেষকরা বলছেন শুধু অর্থ বরাদ্দ নয়, সুফল পেতে খাত চিহ্নিত করে উপযুক্ত ব্যক্তিদের এর সঙ্গে যুক্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই বিশ্ব র্যাঙ্কিংয়ে উল্লেখ করার মতো জায়গায় আসতে পারছে না। এর একটি বড় কারণ পর্যাপ্ত গবেষণা না হওয়া। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হায়ার এডুকেশন এক্সেলারিটি ট্রান্সমিনেশন প্রকল্প নিচ্ছে সরকার। এর আওতায় গবেষণার সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্য প্রযুক্তি অবকাঠামো, ল্যাবরেটরির উন্নয়ন হবে। তৈরি হবে আন্তর্জাতিক মানের ওয়েবসাইটও। ক্যাপাসিটি বিল্ডিং, বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের গ্রুপ ভিত্তিক গবেষণা, ব্যক্তিকেন্দ্রিক গবেষণা, এই প্রকল্পগুলোর উপরই কাজ হচ্ছে। কাজ শেষ পর্যায়ে আমরা সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং করে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করে আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা সাবমিট করেছি। এ প্রকল্পে 2,400 কোটি টাকা দিচ্ছে সরকার, বাকি 1,800 কোটি টাকা আসছে বিশ্ব ব্যাংক থেকে। সব পাবলিক বিশ্ববিদ্যালয় সহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন পাবে এই অর্থ সহায়তা। মেয়াদ প্রথমে 3, পরে আরও 3 বছর চলমান থাকবে প্রকল্পটি। বর্তমান যে প্রকল্পটি আসতেছে এখানে 60% বাংলাদেশ সরকার অর্থ প্রদান করবেন, 62%, আর সেখানে ওয়ার্ল্ড ব্যাংক দিবেন 38%। এ উদ্যোগে সন্তুষ্ট গবেষকরাও, তবে বলছেন এর সুফল পেতে অর্থ খরচের খাত, এর স্বচ্ছতা নিশ্চিত করা সহ তদারকে দক্ষ ব্যক্তিদের যুক্ত করতে হবে। উন্নয়নশীল দেশে প্রতিটা টাকার সদ্ব্যবহার করা উচিত। এই মুহূর্তে আমাদের উচিত হলো আমাদের দেশের জন্য, আমাদের সমাজ ব্যবস্থার জন্য, আমাদের মানুষের জন্য যেটা সরাসরি কাজে লাগবে, যে গবেষণাগুলো কাজে লাগবে, সেই গবেষণাগুলোকেই মূলত ফোকাস করা উচিত। এর আগে 2010 সালেও উচ্চশিক্ষার মান উন্নয়নে 2,500 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছিল সরকার। সেটি শেষ হয় 2018 সালে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ না কমায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। তীব্র আইসিইউ সংকটের পাশাপাশি বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। আলোচনাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ছুটির দিনে মুগদা হাসপাতালের চিত্র কেমন দেখছেন? আইসিইউ এবং শয্যার সংকট নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, আমরা দেখছি যে সম্প্রতি ঢাকার যে কয়েকটি কোভিড হাসপাতাল রয়েছে, প্রতিটি হাসপাতালেই কিন্তু আইসিইউ সংকট রয়েছে। যদিও এখন ফাঁকা রয়েছে বেশ কিছু হাসপাতালে, বলা চলে ঢাকায় এখন অন্তত 100-র মতো আইসিইউ ফাঁকা আছে, সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল মিলিয়ে। আমরা দেখছি যে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে মূলত করোনা আক্রান্ত রোগীরা ঢাকায় আসছেন। যখন তাদের অবস্থা জটিল হয় তখন মূলত তাদের আসলে ঢাকার দিকে নিয়ে আসা হয়। আমরা যে বিষয়টি দেখেছি যে ঢাকার চিকিৎসকরা কিন্তু যারা আসছেন ঢাকার দিকে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, এবং যে হাসপাতালগুলোতে তারা ভর্তি হচ্ছেন সেই হাসপাতালগুলোতে আসলে আমরা সম্প্রতি দেখছি যে কিছুটা আসন তারা পাচ্ছেন। অনেক সময় আমরা দেখি যে সরকারি হাসপাতালে তারা আসন না পেয়ে, সিট না পেয়ে তারা বেসরকারি হাসপাতালের দিকে যান। এখন মূলত চিকিৎসকরা কিন্তু ঢাকার দিকে শুরুতেই যারা আক্রান্ত হন ঢাকার বাইরে তাদেরকে আসতে নিরুৎসাহিত করছেন, এবং চিকিৎসকরা বলছেন যে আসলে করোনা আক্রান্ত হওয়ার পর যদি জটিল অবস্থায় না চলে যায় সেক্ষেত্রে ঢাকাতে না এসে তারা তাদের যে উপজেলা বা পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ জাপান এখন বিদেশি বিনিয়োগেরও বড় অংশীদার। এরই মধ্যে বাংলাদেশের বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগকারীদের তালিকার শীর্ষে 3-এ উঠে এসেছে দেশটির ব্যবসায়ীরা। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বলছে আগামী 2 বছরে যুক্তরাজ্যকে ছাড়িয়ে তালিকার 2-এ উঠবে জাপান। অবকাঠামো সহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 1974 সাল থেকেই বাংলাদেশকে ঋণ অনুদান সহ নানা ধরনের সহযোগিতা দিচ্ছে জাপান। উন্নয়ন সংস্থা জাইকার হিসাবে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ $2,200 কোটি, একক দেশ হিসেবে যা সর্বোচ্চ। তবে সংস্থা হিসাবে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে আরও বেশি সহায়তা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে জাপানিদের বিনিয়োগও বাড়ছে ধারাবাহিকভাবে। জাইকার হিসেবে ব্যবসা করছে হোন্ডা সহ 322 কোম্পানি। মোট বিনিয়োগ $220 কোটি। দেশের ইতিহাসে একক সর্বোচ্চ বিনিয়োগও আসে জাপান থেকে। 2018 সালে $148 কোটি আকিস টোবাকো কিনে নেয় জাপান টোবাকো। পরের বছর সামিট পাওয়ারে $33 কোটি বিনিয়োগ করে জেরা।
আগামী বছরও দেশটি থেকে বড় বিনিয়োগ আশা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জের ২৫০০ অর্থনৈতিক অঞ্চলে ১০০ কোম্পানি বিনিয়োগ করবে $১০০ কোটি। বঙ্গবন্ধু শিল্পনগরে প্রস্তুত হচ্ছে জাপানিদের জন্য আরও একটি অর্থনৈতিক অঞ্চল। আগামী ৩ মাসের মধ্যে ১৫০ একর জায়গা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এই ১৫০ একর যদি জায়গা তাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে জাপানি ইনভেস্টররা ১৫০ একরের মধ্যে যা শিল্প প্রতিষ্ঠান করতে চায় তা এখানে করতে পারবে। আর বাকি জায়গা আমরা যে ল্যান্ড ডেভেলপমেন্ট কাজ শেষ হলে সেটিও আমরা তাদেরকে বুঝিয়ে দেবো। জাপান বাংলাদেশ চেম্বার বলছে, করোনার কারণে কিছুটা ধীর হতে পারে বিনিয়োগ প্রক্রিয়া। তবে বাংলাদেশে আগ্রহ বাড়ছে জাপানি ব্যবসায়ীদের। আগ্রহ ধরে রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। জাপানিজরা এটা প্রায়ই বলে যে টিটি টেলিগ্রাফিক ট্রান্সফারের বদলে সবকিছু এলসির মাধ্যমে করতে হয়। সেটাকে মানে আরেকটু ধরেন ফরেন এক্সচেঞ্জের যে রেগুলেশনগুলো আছে এগুলিকে আরেকটু শিথিল করার সুযোগ আছে কিনা সেটা একটা বিষয়। ট্যাক্স এবং ভ্যাট এই ব্যাপারগুলোকে আরেকটু সিম্পলিফিকেশনের মধ্যে নিয়ে আসা। $৩৯২ কোটি লগ্নি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীর তালিকার শীর্ষে মার্কিন ব্যবসায়ীরা। $২৫২ কোটি নিয়ে তালিকার দ্বিতীয় যুক্তরাজ্য। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জে। এর মধ্যে কাটা মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইরি ও আমন আবাদের মাঝের সময়ে এই ফসলটি আবাদে কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। বৃষ্টিস্নাত জলকাদা জমি থেকে পাকা ধান কাটায় ব্যস্ত কিশোরগঞ্জের কৃষকরা। চলছে মাড়াই ঝাড়াই সহ ধান শুকানোর ব্যস্ততাও। কাস্তে ছাড়াও অনেক এলাকায় মাঠের ধান কাটা হচ্ছে সরকারি ভর্তুকিতে দেয়া কম্বাইন্ড হারভেস্টার দিয়ে। আজকে 4 বছর ধরিয়া আমরা সরকার আমরা কিছু বীজ কিছু সার দেওয়াতে আমরা উপকার আমরা এই ধানটা করি। 1 বিঘা জমিতে আউশ ধান করিয়া ধানের ফলন খুব ভালো হয়েছে, এটাতে আমরা খুশি। এই ফসলটা ভালো একটা উপকার হয়েছে, আমাকে দিক দিয়ে করোনা দিক দিয়ে একটু উপকার হয়েছে, সংসারের দিক দিয়ে একটু উপকার হয়েছে। 4 বছর আগেও এসব জমি বোরো চাষের পর অনাবাদি পড়ে থাকতো কয়েক মাস। খরচ কম ও লাভজনক হয় আউশ চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। আবাদ বাড়াতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। ধানের ফলন খুবই ভালো। আমরা আগামী বছর থেকে এই জেলাতে আউশ ধানের আবাদ কীভাবে বৃদ্ধি করা যায় সেভাবে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি এবং কৃষকরা যাতে লাভবান হয় সেই জন্য হাইব্রিড ধানের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। জেলায় আবার 30,920 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 77,740 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জামালপুরে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে পড়েছে একই পরিবারে 4 ভাই। জন্মের 3-4 মাস পর থেকে তাদের সবারই চোখে সমস্যা দেখা দেয়। পরে কয়েক বছরের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায় ওই 4 ভাই। সাধ্যমতো চিকিৎসা করেও কোনো সুফল পাননি রিকশা চালক পিতা। তাদের চিকিৎসার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জামালপুরের বকশীগঞ্জ দড়িপাড়া গ্রামের 4 ভাই নাজমুল, নয়ন, মোফাজ্জল ও আজিম। জন্মের 2 থেকে 3 মাস পর থেকেই তাদের চোখের সমস্যা দেখা দেয়। 10 বছর হতে না হতেই অন্ধ হয়ে যান তারা সবাই। পৃথিবীর নানা রকমের সৌন্দর্য আমার জীবনে দেখার সুযোগ হয়নি। তো যদি আমার চোখটা যদি আমি ফিরে পেতাম তাহলে আমার বাবা মার মুখ সহ পৃথিবীর যে এত সৌন্দর্য সেটা যদি উপভোগ করতে পারতাম তবেই আমার জীবনটা সার্থক হতো। সাধ্যর সবটুকু দিয়ে চিকিৎসা করিয়েছেন রিকশা চালক বাবা ফুল মাহমুদ। খুব একটা ফল না হলেও হাল ছাড়েননি তিনি। প্রথম সন্তানকে পড়াশোনা করাতে না পারলেও পরের 3 সন্তানকে লেখাপড়া করাচ্ছেন তিনি। তাদের মধ্যে নয়ন ও মোফাজ্জল উচ্চ মাধ্যমিক এবং আজিম পড়ছে 5ম শ্রেণীতে। পোলাপানের লালন পালন করলাম, যাই প্রতিবন্ধী স্কুল একটু লেখাপড়া করাইছি। এখন আমি মরি এলাকা আমার ছেলেরা কী করি খাবো। আমরা 4 ভাই থেকে একটা ভাই যদি দৃষ্টিশক্তি ফিরে পাইতাম তাহলে আর 3টে ভাই চলতে পারতাম। চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে তাদের সবার সুচিকিৎসার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই রোগীগুলোকে একজন আই স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং জানার চেষ্টা করব যে কী কারণে তারা এই অন্ধত্ব বর্ণন করেছেন এবং সেটা পরবর্তী চিকিৎসার মাধ্যমে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা। দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনও। আমরা সবসময় তাদের পাশে আছি, সরকারের সুযোগ সুবিধা যেন তারা পায় এবং সমাজে যেন পিছিয়ে না থাকে সেজন্য উপজেলা প্রশাসন সদা তৎপর আছে। 4 ভাইয়ের মধ্যে নাজমুল ও মোফাজ্জল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, আর নয়ন ও আজিমউদ্দিন পাচ্ছেন শিক্ষা উপবৃত্তি।
না দেখিলাম জননী মোর জন্মদাতা কোন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 10,292 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7 লাখ ছাড়িয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে 20,61,00,000 আর প্রাণহানি 43,67,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1,466 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন শনাক্ত 24,709 জন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ 975 জনের প্রাণহানি হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমণের সংখ্যা আজও সর্বোচ্চ। 24 ঘন্টায় সেখানে শনাক্ত হয়েছে 1,43,000-এর বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ 40,000 মানুষ শনাক্ত হয়েছে ভারতে। এদিকে টিকা কার্যক্রমকে সচল রাখার লক্ষ্যে আর্জেন্টিনায় স্পুটনিক ভি টিকা স্থানীয়ভাবে উৎপাদন করে বিতরণ শুরু হয়েছে। জার্মানিতে করোনা টিকার বদলে স্যালাইন পানি দেওয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। এর ফলে উত্তর জার্মানির 8,000-এর বেশি মানুষকে অবিলম্বে আবারও টিকার আওতায় আনা হচ্ছে। ফ্রিসল্যান্ডে অবস্থিত একটি টিকা কেন্দ্রে মার্চ ও এপ্রিল মাসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মাত্র 6 জনকে টিকার বদলে স্যালাইন পানি দেওয়ার বিষয়টি ধারণা করা হলেও তদন্তে দেখা যায় আরও অনেকের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেছে। তাদেরকে ফাইজার বায়োএনটেকের টিকার পরিবর্তে স্যালাইন পানি দেওয়া হয়েছে। অভিযুক্ত নার্সের দাবি টিকার একটি বোতল ভেঙে যাওয়ায় তিনি এই কাজ করেছেন। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নেওয়ার দাবি জানিয়েছে তালেবান। এর আগে হেরাত শহর দখল করে তারা। এ নিয়ে 8 দিনে 12টি শহর দখল করল জঙ্গি গোষ্ঠীটি। এদিকে যুদ্ধ বন্ধের শর্তে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে হওয়া বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই তৎপর হয়ে ওঠে তালেবান। একের পর এক হামলায় সরকারি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিতে থাকে গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ। সবশেষ কাবুল লাগোয়া প্রদেশ গজনি দখলে নিয়েছে জঙ্গিরা। এখনও কিছু এলাকার নিয়ন্ত্রণ আমাদের নিরাপত্তা বাহিনীর হাতে রয়েছে, তবে গজনি প্রদেশের বেশিরভাগই এখন তালেবানের দখলে। এই কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে আলোচনায় বসেছে দুই পক্ষ। সেখানে সংঘাত বন্ধের শর্তে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন গনি সরকারের প্রতিনিধিরা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগে তালেবান রুখতে না পারায় পদ হারিয়েছেন জুনে নিয়োগ পাওয়া সেনা প্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আমজাদি। পদত্যাগ করে দেশ ছেড়েছেন অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। চলতি মাসের শেষ নাগাদ সেনা প্রত্যাহার শেষ করবে যুক্তরাষ্ট্র। তবে তার আগেই আফগানিস্তানের 2/3 নিয়ন্ত্রণ জঙ্গিদের হাতে। 10টির প্রাদেশিক রাজধানী দখল নিয়ে এখন হেলমান্দের লস্করগাহ নিয়ন্ত্রণ নিতে মরিয়া লড়াই চালাচ্ছে তালেবান। এরই মধ্যে তাদের হাতে চলে গেছে আঞ্চলিক পুলিশ সদর দপ্তর। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে তরুণদের পারফরমেন্স আশা দেখাচ্ছে, তবে হুট করে কাউকে নিয়ে চূড়ান্ত মূল্যায়নে যাওয়ার বিপক্ষে তামিম ইকবাল। ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছেন ওডিআই অধিনায়ক। ম্যানেজমেন্ট সমর্থকদের ধৈর্য রাখার তাগিদও দিয়েছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম মাঠে ফিরতে মুখিয়ে আছেন। লম্বা ক্যারিয়ারে চোট বারে বারে এসেছে, পরিশ্রম একাগ্রতায় আবারও ফিরে আসতে হয়েছে। ফিটনেসে মরচে পড়ার যে সুযোগ নেই, তারপরও শরীর তো সবসময় কথা শোনে না, নিয়ন্ত্রণও যে থাকে না। তামিম এখন সেই পথেই আছেন। চোটের সাথে লড়াইয়ে জিতে দ্রুত ফেরার চেষ্টা তার। এসিএল জিনিসটা এতই সেন্সিটিভ যে এটা যদি কোনো কারণে বড় হয়ে যায় তাহলে এখন আমার অপারেশন লাগতেছে না, বাট যদি এটা বড় হয়ে যায় তখন অপারেশন লাগবে। যদি অপারেশন লাগে you probably will be out for 8 to 9 months. জিম্বাবুয়ে সফরে টাইগার ক্রিকেট পেয়েছে ভবিষ্যতের বার্তা। অস্ট্রেলিয়া বধের পর সেই আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। সিনিয়রদের পাশে তরুণরাও লড়তে শিখেছেন। আফিফ, সোহান, শরীফুল কিংবা শামীমদের জন্য ধারাবাহিকতা মূল চ্যালেঞ্জ। একটা প্লেয়ার আসলো, প্রথমে 1-2টা ম্যাচ ভালো খেললো, আই এম টকিং অ্যাবাউট ইয়াং প্লেয়ার্স, 1-2টা ম্যাচ ভালো খেললো, ওদেরকে আমরা সাথে সাথে সবাই মিলে কম্পেয়ার করা শুরু করে দিই যারা 15, 16, 17 বছর ধরে খেলছে। তারপরে যখনই ওই প্লেয়ারটা তার 2টা ম্যাচ অত ভালো খেলতে পারলো না, তখন কি হয়, তখন আমরা বলি যে না, একে দিয়ে হবে না। মাহমুদুল্লাহর নেতৃত্বে টি-20তে ধারাবাহিক হচ্ছে বাংলাদেশ। উন্নতির প্রচুর জায়গা আছে। এই ফরম্যাটে উইন্ডিজকে অনুসরণ করার কথা বলছেন তামিম। There are a lot of experienced players who has played
টি-20তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, যেমন উইন্ডিজ। ওরা ফ্র্যাঞ্চাইজি খেলে, অভিজ্ঞতা, পাওয়ার এবং স্কিলে ব্যবধান গড়ে দেয়। নিজের প্রতি এক্সপেকটেশনে ব্যালেন্স রাখায় গুরুত্ব তামিমের। ক্যারিয়ারে উত্থান পতন থাকবে, সেটা মানিয়ে বিশ্বাস রেখে এগিয়ে যেতেই তরুণদের প্রতি তার পরামর্শ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পরও সৌম্য সরকারের উপর আস্থা হারাচ্ছেন না রাসেল ডমিঙ্গো। সাফ জানিয়ে দিলেন ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন সৌম্য। বিশ্বকাপ প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড সিরিজেও সফলতা চান হেড কোচ। সফল একটা সিরিজের পরও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে, বিশেষ করে ওপেনিং জুটি হতাশ করেছে। ব্যর্থতার তীর যাচ্ছে সৌম্যর দিকে, তবে শিষ্যকে আগলে রাখলেন ডমিঙ্গো, সাহস দিলেন ভবিষ্যতের জন্য। এই পিচে ব্যাট করা অনেক কষ্টকর ছিল। আমি জানি না সৌম্যকে নিয়ে মানুষ কেন এত সমালোচনা করে। জিম্বাবুয়ে সিরিজে যে কিনা সিরিজ সেরা হয়েছে, মানুষ অতীত ভুলে যায় দ্রুত। পেছনে সবকিছু ফেলে এবার সামনে এগুতে চান ডমিঙ্গো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সারতে চান বিশ্বকাপের প্রস্তুতি। প্রথম অ্যাসাইনমেন্টে সফলতা এসেছে, তবে শেরে বাংলা স্লো উইকেটে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি কি হয়েছে? আমাদের হাতে আরো 5টা ম্যাচ আছে। যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কঠিন কন্ডিশনে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারলে বোঝা যায় দল কোন অবস্থানে আছে। বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে নিউজিল্যান্ড। এবারও অতিথিদের বড় ব্যবধানে হারানোর সুযোগ বাড়ছে। সিরিজ শুরুর আগে ফেভারিটের তকমা পেয়ে যাচ্ছে স্বাগতিকেরা, তবে ডমিঙ্গো এসব নিয়ে ভাবছেন না। নিউজিল্যান্ড দলটা নিয়ে আমি অবাক হয়েছি, তবে ওরা আইপিএল কে গুরুত্ব দিয়েছে, কারণ তারা মনে করছে ওই কন্ডিশনে আইপিএলই তাদের আদর্শ প্রস্তুতি হবে। তবে এটা ওদের বিষয়। উইকেট নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষ কি স্লো উইকেটে ঝুঁকবে বিসিবি? ডমিঙ্গোর চাওয়া উইকেট থেকে সুবিধা পাবে ব্যাটসম্যান, স্পিনাররা থাকবে না সিমারদের জন্য সুবিধা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 মাস বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। শুরু হচ্ছে 3 শীর্ষ ঘরোয়া লিগ, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং জার্মান বুন্দেসলিগার মাঠের লড়াই। রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে বড় দলগুলো। লা লিগার উদ্বোধনী ম্যাচে গেতাফের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ভ্যালেন্সিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে আর্সেনাল। আর বুন্দেসলিগায় রাত 12:30টায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। তবে ইতালিয়ান সেরিয়া মাঠে গড়াবে 21 আগস্ট। মৌসুম শুরুর আগেই দল সাজিয়েছে ক্লাবগুলো। এবারের সবচেয়ে বড় চমক, বার্সেলোনা ছেড়ে মেসির পিএসজিতে যোগদান। এদিকে এবারের আসর থেকে আবারও টিভিতে দেখা যাবে লা লিগা, আর গ্যালারিতে বসেই ইপিএল উপভোগ করতে পারবে দর্শকরা। বার্সেলোনা ছাড়তে কষ্ট হলেও পিএসজিতে যোগ দিয়ে খুশি লিওনেল মেসি। নেইমার, ডি মারিয়াদের সাথে প্রথমবার অনুশীলন করেছেন। সবার সমর্থন নিয়ে তার নতুন যাত্রা শুরু। এদিকে মেসির আগমনে এমবাপের রিয়ালে যাওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। লা পারিসিয়ানরাও বিকল্প ভাবছে। গণমাধ্যমের দাবি, তাদের পরিকল্পনায় নাকি আছেন রোনালদো। কাতালোনিয়ায় হাহাকার, প্যারিসে থামছেই না উৎসব। মেসির আগমনে যেন চারদিকে আলোর রোশনাই। চোখের জলে বার্সাকে বিদায় বলে পিএসজিতে সুখ খুঁজে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ সময়ের প্রবল প্রতিপক্ষ রামোস এখন সতীর্থের ভূমিকায়। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব এই স্প্যানিয়ার্ড। হোটেলে নয়, নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন তিনি। এই ট্রান্সফার উইন্ডোয় ইতিহাস গড়েছে পিএসজি। ফ্রি এজেন্ট রামোস, ভাইনালডাম, হাকিমির পর মেসিকে নিয়ে ওরাই ইউরোপের নিউ গ্যালাক্টিকোস। মেসি, নেইমার, এমবাপে মিলে এখন বিশ্বসেরা ফ্রন্টলাইন। কিন্তু এমএনএম ট্রায়ো কতদিন টিকবে? এমবাপের চুক্তি 2022 পর্যন্ত। মেসি আশায় জোরালো হয়েছে তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা। আর তা যদি হয়ে যায়, বিকল্প ওনাকে ভেবে রেখেছে পিএসজি। রোনালদোকে পাওয়া অসম্ভব মনে হচ্ছে না ওদের কাছে। নতুন ক্লাবে একটু অচেনা ঠেকার কথা নয় মেসির। বন্ধু নেইমার আছেন, ডি মারিয়া, পারেদেস, ইকার্দিদের সাথে তো জাতীয় দলেই খেলেন। কোচ পচেত্তিনোও তো স্বদেশী। সব মিলিয়ে নতুন অভিযানে সাহসী মেসি।
বেশ কয়েক বছর ধরেই পিএসজি শক্তিশালী দল হয়ে উঠেছে। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের সাথে খেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জয়ের ধারা ধরে রাখতে চায়। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বোচ্চ দেয়াই লক্ষ্য। চারদিক থেকে আসছে শুভকামনা। শনিবার রাতে লিগ ওয়ানে স্ট্রাসবার্গের সাথে কি নামবেন মেসি? ভক্ত সমর্থকদের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে ম্যাচ ফিটনেস ইস্যুতে। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।